বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব বিশ্ব সংকট নিয়ে ডক্টর ইউনূসের ভাষণ, যা বলছে জাতিসংঘ। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছে। এই ভাষণে তিনি মূলত যে বিষয়গুলো তুলে ধরেছেন আর জাতিসংঘ এই ভাষণ নিয়ে কি বলছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। বন্ধুরা, সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দিব গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত 10। গোপালগঞ্জের সদরে দুই পক্ষের মধ্যে ভয়ানক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে গুরুতর আহত অবস্থায় 5 জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানিয়ে দিব উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন, বললেন আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি বা যে কোনো অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে তাহলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আইন বিচার বিভাগ এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানিয়ে দিব রাজধানীতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ 3। রাজধানীর শুক্রাবাদ একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছে। আজ শুক্রাবাদ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এবারে জানাবো ট্রাফিক আইন অমান্য করায় একদিনে 633 মামলা দিল ডিএমপি ট্রাফিক বিভাগ, জরিমানা 24 লক্ষ টাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে 633টি মামলা এবং 23,24,000 টাকা জরিমানার কথা জানিয়েছে ডিএমপি। আজ 28শে সেপ্টেম্বর দুপুরে ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করল দখলদার ইসরায়েলি বাহিনীর সেনাবাহিনী। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করেছে ইসরায়েল বাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তরকে লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে শনিবার 28শে সেপ্টেম্বর দাবি করেছে তেল আবিব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিশ্ব সংকট নিয়ে ডক্টর ইউনূসের ভাষণ, যা বলছে জাতিসংঘ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার 27শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেন। এতে তিনি বাংলাদেশের পরিস্থিতি সহ বিশ্ব সংকট নিয়ে কথা বলেছেন। একই দিন জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে ডক্টর ইউনূসের ভাষণের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করা হয়। ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিককে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রশ্ন করেন। মুশফিকুল ফজল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। তিনি ভাষণে বাংলাদেশের জটিল পরিস্থিতি, পৃথিবীর বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধ, গাজা এবং ইউক্রেনের মানবিক সংকটের কথা উল্লেখ করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে জাতিসংঘের অংশীদার হিসেবে অবদান রেখে চলেছেন। তার আজকের এই ভাষণকে কিভাবে দেখছেন? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইউনূস এবং জাতিসংঘ মহাসচিবের মধ্যকার বৈঠক নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? জবাবে ডুজারিক বলেন, এ বিষয়ে আমার প্রেস বিজ্ঞপ্তিটি দেখার অনুরোধ রইল। অধিবেশনে দেয়া প্রতিটি ভাষণ নিয়ে তিনি মন্তব্য না করার কথা জানিয়েছেন। কোন দেশ যখন তাদের সবচেয়ে সম্মানিত প্রতিনিধিকে জাতিসংঘে পাঠায় তা আমাদের অবশ্যই সন্তুষ্ট করে। এদিকে নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে অ্যান্টনিও গুতেরেস বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারের সহায়তা করতে প্রস্তুত রয়েছে। সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে। গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত 10। গোপালগঞ্জের রাস্তায় ছাগলবাধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত 10 জন আহত হয়েছেন। শনিবার 28শে সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন আজিজুল মোল্লা 30, জহুরুল মোল্লা 17, মিনু বেগম 50, জুবা মোল্লা 24 ও রেজান মোল্লা 18। গোপালগঞ্জ সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আহত স্বজনেরা জানায়, খাগাইল গ্রামে দুলাল মাওলা রাস্তার উপর ছাগল বেঁধে রাখে। এ সময় জহুরুল মাওলা মাদ্রাসায় যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা রশিতে বাধা পড়ে যায়। পরে রাস্তায় কেন ছাগল বেঁধে রেখেছে শুনতে গেলে দুলাল মাওলা এবং তার লোকজন জহুরুলকে মারধর করে। পরে বিষয়টি জানাজানি হলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের এক নারী সহ অন্তত 10 জন আহত হয়েছে। তাদের মধ্যে 5 জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি মোহাম্মদ সাজিদুর রহমান বলেছেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন, আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা যে কোনো অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে ধরে দেওয়ার নির্দেশ দিয়েছে আইন এবং বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার 28শে সেপ্টেম্বর বেলা 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড পেজে লাইভে এসে এমন নির্দেশনা দেন তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, আমি সরকারে আসার আগে এবং পরে অনেক মানুষকে অনুরোধ করে আমার সঙ্গে ছবি তুলেছেন। এমনও হয়েছে সরকারে আসার আগে বহু অনুষ্ঠানে গেছি, অনেকেই ছবি তুলেছে। সব ছবি দেখিয়ে কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন বলে জানতে পেরেছি। এমনি কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়ের চেষ্টা করেছে। এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যারা এমন কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে আপনারা তাদের পুলিশে ধরিয়ে দেবেন। কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি কোনো রকম চাঁদা আদায় বা অবৈধ সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করে তাহলে আপনারা তাকে পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন আর মামলার কপি আমার ফেসবুক ভেরিফাইড ফ্যান পেজে পাঠিয়ে দেবেন। অবশ্যই আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। লাইভে এসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলেন, আমি বা অন্তর্বর্তীকালীন সরকারে কেউ কোনো রকম অবৈধ কাজে প্রশ্রয় দেবে না। এমন কাজ যারা করছেন বা করার চেষ্টা করছেন তাদের আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি। বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো রকম অন্যায় করবেন না, আমাদের কারো নাম ব্যবহার করবেন না, আমাদের নামে কোনো রকম চাঁদাবাজি বা অবৈধ সুবিধা আদায়, কাউকে কোনো রকম হুমকি দেয়া এসব থেকে বিরত থাকবেন। রাজধানীতে গ্যাস লাইনের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ 3। রাজধানীতে শুক্রাবাদের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারে 3 জন দগ্ধ হয়েছে। শনিবার 28শে সেপ্টেম্বর শুক্রাবাদ বাজার এলাকায় এই দুর্ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বান এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন, ভোররাতে ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ অবস্থায় 3 জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে টোটন 50%, নিপা 32 এবং শিশু বাইজিৎ 45% দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হয় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফারের প্রক্রিয়াটি প্রক্রিয়াধীন। ট্রাফিক আইন অমান্য করায় একদিনে 633 মামলা, জরিমানা 24 লক্ষ। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে 633টি মামলা ও 23,24,000 টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ট্রাফিক বিভাগ। শনিবার 28শে সেপ্টেম্বর দুপুরে ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, 27শে সেপ্টেম্বর ডিএমপি ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে সব মামলা এবং জরিমানা করে। এছাড়াও অভিযানকালে 161টি গাড়ি ডাম্পিং এবং 33টি গাড়ি রেকার করা হয়েছে। এছাড়াও ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগে অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে 25শে সেপ্টেম্বর ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে 500টি মামলা এবং 21,14,500 টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানে 49টি গাড়ি ডাম্পিং, 28টি গাড়ি রেকার করা হয়েছে। জরিমানাকৃত টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে 6,67,250 টাকা।